নমস্কার বন্ধুরা, আমার নাম মৌমিতা। আজকে আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি নিছক কোনো গল্প নয়, এটি আমার জীবনেরই এক গোপন অধ্যায়। প্রতিটি বিবাহিত নারীর জীবনেই কিছু না কিছু গোপন কথা থাকে, যা সে তার স্বামীর কাছেও বলতে পারে না। আমার জীবনেও এমন এক ঘটনা ঘটেছে যা সমাজ জানলে আমাকে হয়তো মেনে নেবে না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমি যা করেছি তা ভুল না সঠিক সে বিচার আপনারা করবেন। গল্পটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। চলুন আমার জীবনের সেই গোপন পাতাটি উল্টানো যাক। আমার বিয়ের বয়স তখন মাত্র 2 বছর। মধ্যবিত্ত পরিবার, স্বামী সজল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সকাল 9টা বাজলে সে বেরিয়ে যায় আর ফেরে সেই রাত 10টায়। ক্লান্ত শরীরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের দাম্পত্য জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু সময়ের বড্ড অভাব ছিল। সজল আমাকে ভালোবাসত ঠিকই, কিন্তু আমার শরীর বা মনের খবর নেওয়ার মতো ফুরসাদ তার ছিল না। বাড়িতে আমি, সজল আর আমার শ্বশুরমশাই। আমার শাশুড়ি মারা গেছেন বিয়ের আগেই। শ্বশুরমশাই নাম রফিক সাহেব, বয়স 55 কোঠায় হলেও শরীরটা বেশ শক্তপোক্ত। রিটায়ার্ড সরকারি অফিসার, তাই বাড়িতেই থাকেন। তিনি বেশ গম্ভীর প্রকৃতির মানুষ, তবে আমার সাথে সবসময় ভালো ব্যবহারই করতেন। কিন্তু আমি তখনও বুঝিনি এই গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে আছে অন্য এক মানুষ। ঘটনাটা শুরু হয়েছিল এক বর্ষাকালে। আষাঢ় মাস, সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামছে। সজল অফিসে চলে গেছে, বাড়িতে আমি আর বাবা। দুপুরের দিকে লোডশেডিং হলো, ঘর অন্ধকার, বাইরে বৃষ্টির ছমছম শব্দ। আমি আমার ঘরে শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়ছিলাম। গরমে আমার গায়ে ছিল খুব পাতলা একটা সুতির নাইটি, ওড়নাটা পাশে রাখা ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বৌমা, আছো? বাবার গলা। আমি ধরফর করে উঠে বসলাম। তাড়াতাড়ি ওড়নাটা গায়ে জড়ালাম, কিন্তু অন্ধকারে ঠিকঠাক মতো হলো না। দরজা খুলতেই দেখলাম বাবা দাঁড়িয়ে আছেন, হাতে একটা মোমবাতি। মোমবাতির আলোয় ওনার চেহারাটা কেমন যেন অন্যরকম লাগছিল। বাবা বললেন, বৌমা, আমার প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, একটু যদি আমার ঘরে এসে খুঁজে দিতে। আমি বললাম, হ্যাঁ বাবা, চলেন, আমি দেখছি। আমি বাবার পিছু পিছু ওনার ঘরে গেলাম। উনি মোমবাতিটা টেবিলে রাখলেন। আমি ড্রয়ার খুলে ওষুধ খুঁজতে লাগলাম। ঘরটা ছোট আর ভ্যাপসা গরমে আমার শরীর দিয়ে ঘাম ঝরছিল। নাইটিটা শরীরের সাথে লেপটে ছিল। আমি নিচু হয়ে ড্রয়ার ঘাঁটছিলাম, তখন খেয়াল করিনি যে আমার ওড়নাটা কাঁধ থেকে পড়ে গেছে। হঠাৎ অনুভব করলাম আমার পিঠের ওপর কারো গরম নিঃশ্বাস। আমি চমকে উঠে তাকালাম। বাবা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে, এত কাছে যে ওনার শরীরের তাপ আমি অনুভব করতে পারছিলাম। আমি একটু সরে যাওয়ার চেষ্টা করে বললাম, বাবা, ওষুধ তো এখানে নেই, মনে হয় ডাইনিং টেবিলে আছে। বাবা সরলেন না, বরং এক পা এগিয়ে এসে আমার খুব কাছে দাঁড়ালেন। ওনার চোখে আমি এমন এক দৃষ্টি দেখলাম যা আগে কখনো দেখিনি। সেটা শ্বশুরের স্নেহমাখা দৃষ্টি ছিল না, সেখানে ছিল এক অদ্ভুত ক্ষুধার্ত চাউনি। উনি ফিসফিস করে বললেন, ওষুধের দরকার নেই বৌমা, আমার অসুখটা অন্য জায়গায়। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু একই সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বললাম, বাবা, আপনি কি বলছেন? আমি সজলকে ফোন করব? বাবা হাসলেন, বাঁকা হাসি। বললেন, সজল, ও তো নিজের কাজ নিয়েই ব্যস্ত, তোমার দিকে তাকানোর সময় ওর আছে? দেখো তো নিজের দিকে, ঘেমে কেমন ভিজে গেছো। এত সুন্দর একটা শরীর, অথচ দেখার কেউ নেই। ওনার কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল, কারণ কথাটা তো সত্যি। সজল কতদিন আমাকে ভালো করে ছুঁয়েও দেখেনি। আমার অবচেতন মন যেন এই কথাগুলোই শুনতে চাইছিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কোনো প্রতিবাদ করতে পারলাম না। বাবা হয়তো আমার দুর্বলতাটা ধরে ফেললেন। উনি আস্তে করে হাত বাড়ালেন, ওনার শক্ত হাতটা আমার কাঁধে রাখলেন। আমি কেঁপে উঠলাম, কিন্তু সরে গেলাম না। ওনার স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। ভয়ের সাথে মিশেছিল এক নিষিদ্ধ উত্তেজনা। বাবা কানের কাছে মুখ এনে বললেন, তুমি কি চাও না একটু আদর? সজল যা দিতে পারে না, আমি কি তা দিতে পারি না? আমি অস্ফুট স্বরে বললাম, বাবা, এটা পাপ, এটা ঠিক না।
উনি আমার কাঁধ থেকে হাতটা নামিয়ে আমার কোমরের কাছে আনলেন, তারপর এক ঝটকায় আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। মোমবাতির আলো ছায়ায় ওনার চোখ জ্বলজ্বল করছিল। উনি বললেন, পাপ পুণ্য সমাজ ঠিক করে বৌমা, এই 4 দেওয়ালের ভেতর কেউ জানবে না। তুমিও একা, আমিও একা, আমাদের এই গোপন কথা কেউ জানবে না। ওনার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। উনি যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার শরীরের সাথে চেপে ধরলেন, আমি আর বাধা দিতে পারলাম না। ওনার বুকের লোমশ ছোঁয়া আমার পাতলা কাপড়ের ওপর দিয়েও টের পাচ্ছিলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা, কেউ চলে আসবে। কেউ আসবে না বলে উনি আমার ঠোঁটে হাত রাখলেন। তারপর ওনার হাতটা আমার পিঠ বেয়ে নিচে নামতে লাগল। ওনার হাতের সেই রুক্ষ স্পর্শে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। দীর্ঘদিন ধরে অবহেলিত আমার শরীরটা যেন বিদ্রোহ করে বসল। মনের সব বাধা ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন দুপুরে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘশ্বাসের শব্দ। বাবা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, বয়সের ভার শরীরে পড়লেও কামনায় উনি এখনও যুবক। উনার অভিজ্ঞ ছোঁয়ায় আমি এমন সুখ পেয়েছিলাম যা সজলের কাছে কোনো দিন পাইনি। আমার মনে হচ্ছিল আমি কোনো ভুল করছি, কিন্তু সেই ভুলের মধ্যেই ছিল এক তীব্র আনন্দ। এরপর থেকে এটা একটা রুটিন হয়ে গেল। সজল অফিসে গেলেই আমাদের গোপন খেলা শুরু হতো। কখনো রান্নাঘরে কাজ করার সময় বাবা এসে পেছন থেকে জড়িয়ে ধরতেন, কখনো বা দুপুরে টিভি দেখার ছলে। আমাদের ইশারাগুলো বদলে গেল। খাওয়ার টেবিলে বসে আমি যখন বাবাকে জল এগিয়ে দিতাম, তখন আমাদের আঙুলের ছোঁয়া লাগত, আর আমরা দুজনেই চোখের ইশারায় বুঝে নিতাম দুপুরের প্ল্যান। একদিন সজল অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো। আমি তখন বাবার ঘরে। দরজাটা সামান্য ভেজানো ছিল। আমরা তখন এতটাই মগ্ন ছিলাম যে সজলের আসার শব্দ পাইনি। সজল দরজায় ধাক্কা দিতেই আমরা ছিটকে সরে গেলাম। সজল অবাক হয়ে বলল, মো, তুমি বাবার ঘরে? দরজা বন্ধ কেন? আমার বুক তখন দুরু দুরু করছে, গলা শুকিয়ে কাঠ। বাবা কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলেন না। উনি খুব স্বাভাবিক গলায় বললেন, ও সজল, এসেছিস? আমার পিঠটা খুব ব্যথা করছিল রে, তাই বৌমাকে বললাম একটু বাম লাগিয়ে দিতে। বৌমার হাতে জাদু আছে, ব্যথাটা অনেকটা কমেছে। সজল হাসল, বলল, ভালো তো, তুমি বিশ্রাম নাও বাবা। মো, চলো, আমাকে 1 কাপ চা দাও। সজল চলে গেল। আমি বাবার দিকে তাকালাম। উনি মুচকি হেসে চোখ টিপলেন। আমি বুঝলাম এই মানুষটা শুধু বিছানায় নয়, অভিনয়ও ওস্তাদ। এই ব্ল্যাকমেল বা মিথ্যার জালে আমরা আটকে গেলাম। সজল জানল না তার নিজের বাবা আর স্ত্রী তার আড়ালে কেমন এক নিষিদ্ধ সম্পর্কে লিপ্ত। কিন্তু পাপ কি আর চাপা থাকে? আমার মনের ভেতর সবসময় একটা ভয় কাজ করত। আবার একই সাথে বাবার ওই অভিজ্ঞ আদর আমাকে চুম্বকের মতো টানত। আমি যেন এক চোরাবালিকে আটকে গেছি, না পারছি বেরোতে, না পারছি পুরোপুরি ডুবে যেতে। একদিন রাতে সজল ঘুমে কাঁদা। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। বাবা এসে পাশে দাঁড়ালেন। কোনো কথা না বলে আমার হাতটা ধরলেন। আমি বললাম, বাবা, আমার ভয় করে, সজল যদি জেনে যায়। বাবা আমার কানের লতিটা আলতো করে কামড়ে দিয়ে বললেন, জানলে জানবে, তখন দেখা যাবে, এখন আসো, রাত অনেক হয়েছে। আমি বাবার হাত ধরে আবার সেই নিষিদ্ধ পথের দিকে পা বাড়ালাম। সমাজ হয়তো আমাদের থুথু দেবে, কিন্তু শরীরের এই ক্ষুধা আর মনের এই একাকিত্ব আমাকে অন্ধ করে দিয়েছিল। বৌমা আর শ্বশুরের এই গোপন উপাখ্যান এই 4 দেওয়ালের ভেতরেই গুমড়ে মরতে লাগল, আর বাইরে আমরা সেজে রইলাম এক সুখী পরিবার। আজকের গল্প এখানেই শেষ করছি, কিন্তু জীবন তো শেষ হয়নি। এরপর কি হলো? সজল কি কোনোদিন জানতে পেরেছিল, নাকি আমরা ধরা পড়ে গিয়েছিলাম? সেটা জানতে হলে কমেন্ট করুন।